আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের আলিম 26 ব্যাচের তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় ক্লাস। আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি যে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক ছিল এটা দেখব এবং তৃতীয় অধ্যায়ের কিছুটা দেখব। তৃতীয় অধ্যায়টা একটু শুরু করব এবং পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায়ের বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে যাচ্ছি। আমাদের ক্লাস হচ্ছে আলিম পরীক্ষা 2026 ব্যাচের তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় ক্লাস। আমরা গত দিনের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক দেখছি 5টা। আজকে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। আমরা দ্বিতীয় অধ্যায়টার গুরুত্বপূর্ণ টপিকগুলোকে দুই ভাগে ভাগ করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ দেখব। দ্বিতীয় অংশের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করছি সেগুলো হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম, অর্থাৎ মোবাইল ফোনের আবিষ্কারের ধাপ বা আমরা যে ফোনটা ব্যবহার করতেছি এটা আমরা কোন প্রজন্মের ফোন ব্যবহার করতেছি বা আমাদের আগে কি কি প্রজন্মের ফোন গেছে এগুলো দেখার চেষ্টা করব। দ্বিতীয়ত কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, অর্থাৎ আমরা যে নেটওয়ার্ক সিস্টেম আমরা জানি আমাদের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। সেই হিসেবে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রকারভেদটা দেখব। তৃতীয়ত নেটওয়ার্ক টপোলজি, অর্থাৎ নেটওয়ার্ক সিস্টেমগুলো কিভাবে কেমন এরিয়া জুড়ে কাজ করে এগুলো দেখার চেষ্টা করব। তৃতীয়ত সর্বশেষে ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশন অর্থাৎ গাইডলাইন ক্লাস শেষ করব এবং আজকের ক্লাসে তৃতীয় অধ্যায়ের কিছু ধারণা দেব বা বেসিকটা প্রাথমিকটা বা সংখ্যাপদ ইতিহাসটা তোমাদেরকে জানার চেষ্টা করব। আমরা আজকে মোবাইল ফোনের প্রজন্ম, প্রথম যেটা দেখলাম মোবাইল ফোনের প্রজন্ম, মোবাইল ফোনের উন্নয়ন, মোবাইল ফোনের প্রজন্ম। মোবাইল ফোনের উন্নয়ন বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই মোবাইল ফোনের কার্যক্ষমতা ছিল খুবই কম, দুর্বল নেটওয়ার্কের দরুন সীমিত এলাকা ভিত্তিক ব্যবহার হতো। অর্থাৎ আমরা এখান থেকে যেটা বুঝতে পারি মোবাইল ফোন উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ, অনেকগুলো পর্যায় বের হয়েছে। কারণ এই আমরা যে স্মার্টফোন ব্যবহার করতেছি এই যুগে এসে, এই স্মার্টফোন সরাসরি তো স্মার্টফোন আসেনি। এই স্মার্টফোনের পূর্বে বিভিন্ন রকমের ফোন গেছে, ধীরে ধীরে ফোনকে মডিফাই করার মাধ্যমে এ পর্যন্ত আমাদের হাতে এই স্মার্টফোনটি এসেছে। আমরা সেই প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা প্রজন্ম দেখব। দেখো 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। অতিক্রমের এক একটি ধাপ বা পর্যায় হলো মোবাইল ফোনের প্রজন্ম বা জেনারেশন। অর্থাৎ এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল করতে হবে, সালটা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমাদের এমসিকিউ আসতে পারে যে কোন সময় এই মোবাইল ফোন ব্যবহার শুরু হয়, কোন সময় মোবাইল ফোন ব্যবহার শুরু হয় বা কারা ব্যবহার শুরু করে, এরকম আমাদের এমসিকিউ আসতে পারে। তখন আমাদের দেখতে হবে যে মোবাইল ফোন ব্যবহারের বা আবিষ্কারের শুরুটা। আমাদের আরেকটু ভাই কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে আসাদ আহমেদ। তোমাদেরকে বলছি তোমরা যারা জয়েন হয়েছো তোমরা দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। কারণ তোমাদের আলিম পরীক্ষার্থীদের সব থেকে ভয়ের এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টা আমাদের পরীক্ষার আগে এত প্রেসার দেয় যে এই সাবজেক্টের প্রেসারে আমাদের অন্য পরীক্ষা পর্যন্ত খারাপ হয়ে যায়। তাই তোমাদের জন্য এই পরীক্ষার অনেক আগে অর্থাৎ 7-8 মাস আগে থেকেই হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমাদের জন্য এই সুন্দর একটা আয়োজন নিয়ে আসছে। তোমরা এই একাডেমির সাথে থাকো আর তোমাদের ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মেনশন করো, দেখার সুযোগ করে দাও। তাহলে বলছিলাম যে আমাদেরকে সাল খেয়াল করতে হবে আর কারা ব্যবহার করছে। মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোন ব্যবহার করে এবং
ফোনের প্রজন্ম বা জেনারেশন, এক একটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়, পুরনো বৈশিষ্ট্যগুলো বিলুপ্তি ঘটে। অর্থাৎ মোবাইল ফোন, প্রাথমিক যে মোবাইল ফোন আবিষ্কার হয়, সে মোবাইল ফোনের আকার আকৃতি বা তার বৈশিষ্ট্য ধীরে ধীরে মডিফাই হয়ে আসতে আসতে এই পর্যায়ে আমাদের হাতে এত সুন্দর একটি স্মার্টফোন আসছে। আমরা মোবাইলগুলো দেখার চেষ্টা করব যে কোন প্রজন্ম সময়সীমা কতদূর পর্যন্ত ছিল, বা আমাদের এই প্রজন্ম কোন ফোন পেয়েছি, আমরা এগুলো দেখার চেষ্টা করব। দেখো এখানে মোবাইল ফোনের প্রজন্ম, অর্থাৎ মোবাইল ফোন যে আবিষ্কার হয়েছে এই প্রজন্মটাকে আমরা দেখব। মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, মোবাইল ফোনের প্রজন্মকে কয় শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ আমরা যে এখন স্মার্টফোনটা পেয়েছি এটা কোন জেনারেশনের ফোন এটা দেখতে হবে, আর আমাদের পূর্বে কয়টা ধাপে ধাপে ফোনটা আসছে এটা দেখতে হবে। দেখো প্রথমে হচ্ছে প্রথম জেনারেশন, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের ফোন, এটা ছিল হলো 1G, অর্থাৎ ফার্স্ট জেনারেশনের সময়সীমা 1978 থেকে 1990 পর্যন্ত আমাদের ফার্স্ট জেনারেশনের সময়সীমা। তোমরা যারা আলিম পরীক্ষার্থী আছো তোমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এই তারিখগুলো দেখতে হবে, এবং ফার্স্ট জেনারেশনের ফোনের যে নেটওয়ার্ক সীমা বা নেটওয়ার্ক কেমন ছিল বা তাদের সময়কাল কতটা ছিল, আবার এই ফার্স্ট জেনারেশনের ফোনের ধারণ ক্ষমতা বা তাদের ক্যাপাসিটি কি, তাদের সুবিধা অসুবিধা, এগুলো তোমাদেরকে বিস্তারিত দাগিয়ে দেখে পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ দুটো একটা আসতেই পারে। দ্বিতীয় প্রজন্মের ফোন অর্থাৎ সেকেন্ড জেনারেশন, আমরা ফার্স্ট জেনারেশনের ফোনটা যদি লক্ষ্য করি, ফার্স্ট জেনারেশনের ফোনটা কেমন ছিল, আমরা দেখছি যে এরকম একটা ফোন, এখানে বড় একটা নেটওয়ার্কের এরিয়া থাকে, বিশাল একটু বড় সাইজের, কিন্তু নেটওয়ার্কের জন্য বিশেষ করে ওয়াকি টকির মতো, আমরা তো এখন ওয়াকি টকি দেখতে পাই, এরকম ফোন ছিল ফার্স্ট জেনারেশনের ফোন। তারপর সেকেন্ড জেনারেশনের ফোন 1990 থেকে 2000 সাল পর্যন্ত সেকেন্ড জেনারেশনের ফোন আমরা অনেকে হয়তো দেখেছি, অনেকের কাছে এখনো ব্যবহার করে, যে সেকেন্ড জেনারেশনের ফোন হচ্ছে নোকিয়া ফোন। আমরা যে নোকিয়া বাটন ফোন ব্যবহার করতাম 1100 মডেলের, এরকম ফোন অনেকেই দেখেছে হয়তো, এই ফোনগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনের ফোন। তার পরবর্তীতে তৃতীয় প্রজন্মের যে ফোন আসছে অর্থাৎ থার্ড জেনারেশনের 2001 থেকে, সরি এখানে একটু মিস্টেক, 2001 থেকে 2008 হবে, 2001 থেকে 2008 সাল পর্যন্ত আমাদের থার্ড জেনারেশনের ফোন চলছে। অর্থাৎ থার্ড জেনারেশনের ফোনটা হচ্ছে বাটন ফোন, কিন্তু ভিডিও, যেটাতে আমরা ভিডিও সিনেমা দেখতে পেয়েছি বা ছবি তুলতে পেয়েছি, এটা হচ্ছে বাটন ফোন, এটা আমাদের থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় প্রজন্মের ফোন। আর চতুর্থ প্রজন্ম থেকে আমাদের অর্থাৎ স্ক্রিন টাচ অর্থাৎ স্মার্টফোন শুরু হয় 2009 থেকে 2020 পর্যন্ত। দুঃখিত, এখানেও একটু মিস্টেক, তোমরা এটাকে একটু করে নিবা, খেয়াল করবা, এখানে একটু দুইটাতে মিস্টেক হয়েছে। 2009 থেকে 2020 পর্যন্ত আমাদের চতুর্থ প্রজন্ম অর্থাৎ ফোর্থ জেনারেশনের ফোন। আমরা স্মার্টফোন আমাদের শুরুতে যেরকম ছিল, শুরুতে যেগুলা স্মার্টফোন বের হয়েছে ওগুলোর ফিচার কেমন ছিল বা ওগুলোর সুযোগ সুবিধা বা ওগুলোর ধারণ ক্ষমতা অত্যন্ত কম ছিল। এখন আমরা বর্তমান সময়ে যেগুলো ব্যবহার করতেছি, যেমন আপডেট ফোন আসছে, এগুলো থেকে ওগুলো একটু দুর্বল ছিল, ওটা হচ্ছে ফোর্থ জেনারেশন। আর পঞ্চম প্রজন্মের ফোন হচ্ছে 2020 থেকে, এখন সামনে কোথায় গিয়ে আবার নতুন জেনারেশন শুরু হবে বা সিক্স জেনারেশনের আরো আপডেট কোনো মডেল আসবে, এটা আসা পর্যন্ত চলতে থাকবে। এই 2020 থেকে এখন আমরা যেগুলো ব্যবহার করতেছি এগুলো হচ্ছে ফিফথ জেনারেশনের ফোন। তোমরা এই
সময়সীমাগুলো একটু লক্ষ্য করবা, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। এবার দেখো, কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে থাকে। একটা কম্পিউটার ব্যবহার করতে গেলে কম্পিউটারের সঙ্গে অনেক কিছু ডিভাইস কানেক্ট করতে হয়, অনেক কিছু ডিভাইস সংযোগ থাকে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা আদান প্রদান করা হয়, একটা একটা থেকে আরেকটা তথ্য নেওয়া হয়, দেওয়া হয়। বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে একটা কম্পিউটারিং সার্কেল রাখে, অর্থাৎ নেটওয়ার্ক থাকা দরকার। তেমনি এটাকে কম্পিউটার নেটওয়ার্কিং কে বলা হয়েছে যখন দুই বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন, অর্থাৎ কেবল সহকারে অথবা কেবল ছাড়াই তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে তখন উক্ত ব্যবহারকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ অত্যন্ত সহজ, আমরা সহজে যেটা বুঝি যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা যখন তথ্য বা কোনো সফটওয়্যার প্রেরণ করব, এটার ক্ষেত্রে হয়তো তার মাধ্যমে হতে পারে অথবা তার বিহীনও হতে পারে। এই যোগাযোগ সিস্টেমটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিংটা যে যোগাযোগ মাধ্যম, এটাকেও আবার বিভিন্ন রকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এটার ভাগগুলো, এটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমরা যেগুলো টপিক সিলেক্ট করেছি সবগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, তার মধ্যে এটাও আরেকটু বেশি গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে এমসিকিউ সাধারণত আসে, সাধারণত মিস না যাওয়ারই কথা। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে মূলত 5 ভাগে ভাগ করা যায়। এই কম্পিউটার নেটওয়ার্ক গুলো বিভিন্ন জায়গায় বা ভৌগোলিক বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে বা বিভিন্ন রকম কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো আমরা দেখি যে প্রথমত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যে আমাদের বাসায় বা আমাদের টেবিলে যে কম্পিউটার ব্যবহার করি, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে আমাদের কি কি কানেক্ট থাকে, যেমন আমরা যদি কোনো ডিভাইস থাকে আমাদের কাছে, সেটার সাথে হয়তো প্রিন্টার অ্যাড করতে পারি, অথবা আমাদের ব্লুটুথ কানেক্ট দিতে পারি। এরকম বিভিন্ন রকম ডিভাইস যেমন আমাদের সাথে থাকবে। যদি কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারে আলাদা বক্স লাগে, মাউস লাগে, কিবোর্ড লাগে, এগুলো কম্পিউটারের সঙ্গে সংযোগ দিতে হয়। এই নেটওয়ার্কিংটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এটার ইংরেজি সংক্ষিপ্ত হচ্ছে PAN, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের প্রত্যেকটা নেটওয়ার্কের তোমাদের সংজ্ঞাগুলো পড়তে হবে, কারণ তোমাদের হয়তো ক নাম্বারে চাইতে পারে বা খ নাম্বারে চাইতে পারে। এগুলো একটা দিয়ে দিল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের সংজ্ঞা বা পরিচয় চাইতে পারে। আর বিশেষ করে এগুলো থেকে আসে এমসিকিউ, যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে আসতে পারে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ কত দূর বা কত দূর পর্যন্ত এর কার্যক্ষমতা, এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 1 মিটার পর্যন্ত। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যানের রেঞ্জ 1 মিটার। দ্বিতীয়ত লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ককে ইংরেজিতে সংক্ষেপে যেটা বলা হয় ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া বলতে এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আমাদের রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আমাদের কি থাকতে পারে, যেমন আমাদের রাউটার ব্যবহার করি,
রাউটার তো আমাদের 1 মিটারের ভিতরে থাকে না, হয়তো বাইরে থাকে, রুমের বাইরে থাকে, বা 2 রুম 3 রুম পরে থাকে, বা এরকম 1 মিটারের 1 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত আমাদের এই লোকাল এরিয়া নেটওয়ার্কে থাকে। তৃতীয় দেখব ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ককে ইংরেজি সংক্ষেপে বলা হয় ক্যান। অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা বুঝি, যেমন কোন ইউনিভার্সিটিতে যদি নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়, ইউনিভার্সিটি বিভিন্ন অফিস বিভিন্ন জায়গায় থাকে, কোথাও প্রশাসনিক ভবন, অনেক ডিপার্টমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় থাকে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত করার জন্য যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্যান। অর্থাৎ প্রত্যেকটা অফিসে যে মাধ্যমে ডেটা প্রেরণ করে, হয়তো কেবলের মাধ্যমে অথবা কেবল ছাড়া যে মাধ্যমে ব্যবহার করুক, যেগুলো একটা অপরের সঙ্গে কানেক্টেড, এগুলো হচ্ছে ক্যান অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। চতুর্থত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটাকে ইংরেজিতে বলে ম্যান। অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া এটা একটা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট কোনো শহরকে বোঝায়। যেমন রাজশাহী মেট্রোপলিটন এরিয়া, মেট্রোপলিটন যেগুলো থানা রয়েছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা কানেক্টিভিটি রয়েছে, একটা সংযোগ রয়েছে, বা একটা থানা থেকে আরেকটা থানাতে তথ্য প্রেরণ করতেছে, বা তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে। এই যোগাযোগ সিস্টেমটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ম্যান। এটা একটা শহর, এটা একটা শহর জুড়ে বিস্তৃত, যে কোনো একটা শহর, যেমন রাজশাহী শহরে রাজশাহী শহরে যেগুলো থানা রয়েছে প্রত্যেকটা থানার সঙ্গে কানেক্টেড, রংপুর শহরে যেগুলো থানা রয়েছে প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড, ঢাকা শহরে যেগুলো থানা রয়েছে প্রত্যেকটার সাথে কানেক্টেড, এগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 5 নম্বরে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ইংরেজি সংক্ষেপে ওয়ান বলা হয়। এটা হচ্ছে বৃহৎ আকারে, যেমন শুধু আমাদের একটা সিটির ভিতরে না, যেমন আমরা দেখলাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা শহরের ভিতরে, আর এই ওয়ান যেটা এটা হচ্ছে পুরো দেশ অথবা বহির্বিশ্বের সঙ্গেও যে কানেকশন রয়েছে বা যে সংযুক্তি রয়েছে সেটাকে বোঝায়। অর্থাৎ সারা বিশ্ব থেকে যে আমরা তথ্য পাচ্ছি এটাই হচ্ছে ওয়ান। যেমন আমেরিকাতে কি হচ্ছে, বা তুরস্কে কি হচ্ছে, বা সৌদি আরবে কি হচ্ছে, আমরা সেই ডেটাটা পাচ্ছি, সে তথ্যটা পাচ্ছি। তার মানে আমরা তাদের সেই ডিভাইসের সঙ্গে কানেক্টেড, তারা যে তথ্যটা দিচ্ছে এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে, এটা বৃহৎ আকারের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা এগুলো প্রত্যেকটা রেঞ্জ দেখবা, প্রত্যেকটা সংক্ষিপ্ত নাম দেখবা, কারণ অনেক সময় সংক্ষিপ্ত নাম দিয়ে বিস্তারিত দেওয়া থাকে। যেমন অ্যাডমিশনে একটা প্রশ্ন আসছে যে এটা যে ক্যাম্পাস এরিয়াতে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেই নেটওয়ার্কের নাম কি বা সেটা কি, এরকম কোয়ালিটির একটা প্রশ্ন আসছে। এটা তোমাদের বিগত সালে প্রশ্ন দেখলেও দেখতে পাবা যে লোকাল এরিয়াতে কি কি নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তখন অপশনে থাকবে প্যান, ল্যান, ম্যান, ক্যান, এরকম থাকবে, তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। যেমন যেটা বলছে যে ক্যাম্পাস একটি বিশ্ববিদ্যালয়ে একটি অফিসের সঙ্গে আরেকটা অফিস বা একটি ডিভাইসের সঙ্গে আরেকটি ডিভাইস কানেকশন রাখার জন্য বিশ্ববিদ্যালয় এরিয়াতে কোন নেটওয়ার্ক ব্যবহার হয়, এরকম প্রশ্ন আছে, তখন তোমাদের এটা ক্যান ব্যবহার করতে হবে। বা যদি বলে যে সারা বিশ্বে যে নেটওয়ার্কের সঙ্গে জড়িত এই নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তখন তোমাদের ওয়ান
অ্যান্সার করতে হবে। অর্থাৎ যদি বলে যে একটি শহরে মেট্রোপলিটন এরিয়াতে কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তোমাদের অপশন এরকম থাকবে, তখন ম্যান দাগাইতে হবে এরকম। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বা এটা। এবার আসি আমরা কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কটা হচ্ছে নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান, দুঃখিত একটু মিস্টেক, নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে, কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলোকে যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়। এসব যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কের ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে, সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে রাউটার, সুইচ, মডেম, গেটওয়ে, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার, ব্রিজ। তোমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে তোমরা এখানে খেয়াল করবা প্রত্যেকটা, এই যে আমাদের কম্পিউটারের সঙ্গে যেগুলো যুক্ত করতে হয়, যে কয়টা নাম দেওয়া আছে, রাউটার, সুইচ, মডেম, গেটওয়ে, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিপিটার, ব্রিজ, এই কয়টা নাম তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বা, কারণ তোমাদের পরীক্ষাতে আসার মতো এটাতে 99% দেওয়া যায়। কারণ এই কয়টা নাম আছে, এই কয়টা নামের সংজ্ঞা চাই 2 নম্বর প্রশ্নতে, এই কয়টা নামের সংজ্ঞা চাই। তোমরা বিগত সালের প্রশ্ন যদি দেখতে পাবা ঘুরে ঘুরে 2 নম্বর প্রশ্নতে এই কয়টা নামের মধ্যেই থাকে, এই কয়টা নামের মধ্যেই পাওয়া যায়। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নাম কয়টা, এই নামের সংজ্ঞা কয়টাকে মুখস্থ করা। তোমরা এই নামগুলোকে মুখস্থ করে ফেলবা। আমার বিশ্বাস যদি তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন পাও, তাহলে তোমরা 2 নম্বরের অর্থাৎ 2 মার্কের একটা প্রশ্ন এই কয়টার ভিতরে একটা হলেও পাবা ইনশাল্লাহ। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিংটা হচ্ছে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট বা যেগুলো যন্ত্রপাতি লাগে সেগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ কম্পিউটার একটা নেটওয়ার্ক স্থাপন করার জন্য কি কি লাগবে আমাদের, যেমন রাউটার লাগবে, রাউটার দিয়ে আমরা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন দিব, সুইচ লাগবে, মডেম লাগবে, গেটওয়ে লাগবে, হাব লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগবে, রিপিটার লাগবে, ব্রিজ লাগবে। এগুলো আমরা কম্পিউটারের সঙ্গে যুক্ত করার জন্য বা কম্পিউটারে এগুলো একটা উপাদান বা যন্ত্রপাতি, আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বো। আমি 99% দিয়ে দিলাম। তোমরা বিগত সালে প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে এই কয়টা নাম কতটা গুরুত্বপূর্ণ। শুধু মাদ্রাসা বোর্ডের না, তোমরা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা, কারণ ওগুলো থেকেও মাদ্রাসা বোর্ডের প্রশ্ন আসে। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যেও, আমরা তো যেগুলো সিলেক্ট করেছি এগুলো গুরুত্বপূর্ণ টপিক, এগুলোর মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি টপিক হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি তোমরা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবা এটা কতটা গুরুত্বপূর্ণ। ঘুরে ঘুরে এখান থেকেই প্রশ্ন আসে, নেটওয়ার্ক টপোলজি থেকে গ নাম্বার অথবা ঘ নাম্বার, ক, খ, যে কোনো একটা প্রশ্ন থাকেই। তোমরা 2টা প্রশ্ন যদি সৃজনশীল থাকে, 2টার ভিতরে 2 মার্ক অথবা 3 মার্ক হলেও এই নেটওয়ার্ক টপোলজি থেকে পাবা। যেমন তোমাদের গুরুত্বপূর্ণ টপিক গতদিনে যেটা গেছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেবল, অর্থাৎ বিভিন্ন কেবল পরিচিতিটাও গুরুত্বপূর্ণ, যেমন তেমনি এই নেটওয়ার্ক টপোলজিটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট
একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন ফিজিক্যাল ডিভাইসগুলোর পরিচয়, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস কেবল, অর্থাৎ কি কি, যেমন কেবল লাগে, পিসি, রাউটার ইত্যাদি যেগুলো নেটওয়ার্কের পরস্পরের সাথে যুক্ত থাকে, কিভাবে যুক্ত থাকে, এগুলোই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। এখানে এটা দেখবা, নেটওয়ার্ক টপোলজি কি বর্ণনা করে থাকে, ফিজিক্যাল, অর্থাৎ এই নামটুকু দেখবা যে লেআউট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসতে পারে। নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগ স্থলকে, এই যে নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগ স্থলকে, এখানে প্রশ্ন করবে সংযোগ স্থলকে কি বলে। এরকম প্রশ্ন তোমরা বিগত সালের প্রশ্নতে দেখতে পাবা, তোমাদের সম্ভবত মাদ্রাসা বোর্ডেই বিগত সালের প্রশ্ন আসছে এমসিকিউ। নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগ স্থলকে কি বলে। এমসিকিউ অপশনে নোট সহ আরো 3টি অপশন দেওয়া থাকবে, তখন তোমাদেরকে নোটটা দাগাইতে হবে। এভাবে তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বা, তো আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এই যন্ত্রপাতিগুলোর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও অন্যান্য পেরিফেরাল যন্ত্রপাতি হতে পারে। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজিতে কম্পিউটারের সাথে যেগুলো যন্ত্রপাতি যুক্ত থাকবে সেগুলোর কথাই বলা হয়েছে। কম্পিউটারের সাথে আমাদের কি কি যুক্ত থাকে, যেমন রাউটারের সঙ্গে আমাদের কম্পিউটার যুক্ত করতে হয়, তারপরে প্রিন্টার থাকে, স্ক্যানার থাকে, এগুলো আমরা যে আমাদের সেটআপ দেই কম্পিউটারের সঙ্গে যুক্ত করি, এগুলোর কানেকশনকেই এগুলোতে বর্ণনা করা হয়েছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। আমরা যে কম্পিউটার নেটওয়ার্কিংটা স্থাপন করি এগুলোর টপোলজি, অর্থাৎ কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়, কয় রকমের পদ্ধতি ব্যবহার করা হয়, কয় ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। যেমন দেখো 6 ধরনের পদ্ধতিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বাস টপোলজি। তোমাদেরকে বাস টপোলজির সংজ্ঞাটাও পড়তে হবে, কারণ আমরা তোমাদেরকে সংজ্ঞাগুলো স্লাইডে দেইনি, কারণ এটা তোমাদের জন্য ফ্রি গাইডলাইন ক্লাস। তোমাদেরকে আমরা এখানে দেখাবো কি কি গুরুত্বপূর্ণ, তোমরা কি কি পড়বা, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনটা দিচ্ছি। আমরা পরবর্তীতে তোমাদের জন্য যে কোর্সটা নিয়ে আসবো সেই কোর্সে তোমাদেরকে ইন ডিটেলসে পড়ানো হবে। প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো যাতে তোমরা একটি ভালো ফলাফল অর্জন করতে পারো। দেখো বাস টপোলজিটা কেমন। বাস টপোলজিটা হচ্ছে একটি তার থাকবে বা একটি সংযোগ মাধ্যম থাকবে, যে সংযোগ মাধ্যমের সঙ্গে ডিভাইস গুলো কানেক্ট থাকবে। যেমন এটি একটি ডিভাইস, এরকম এটা হচ্ছে বাস টপোলজি। অর্থাৎ এটা একটা ডিভাইস, 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 এটা কিভাবে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড থাকবে। এখানে একটি তারের মাধ্যমে এটার সঙ্গে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকবে। আমরা এই বাস টপোলজির সংজ্ঞাটা পড়ব এবং এই বাস টপোলজি যে আমরা ব্যবহার করব, এই ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিরকম সুবিধা বা কিরকম অসুবিধা এগুলোও দেখব। তোমরা যারা ক্লাস দেখছো
সাদিক আহমেদ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যুক্ত হয়েছো ক্লাসে, তোমরা দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও। ক্লাসটিকে শেয়ার করার মাধ্যমে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তাহলে বলছিলাম, তোমরা বাস টপোলজির ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো দুটা তিনটা করে মুখস্থ করবা বা দেখে রাখবা। এগুলো অত্যন্ত সহজ, তোমরা দেখলেই মাথায় থেকে যাবে। দ্বিতীয়ত দেখো রিং টপোলজি। রিং টপোলজিটা কেমন হয়, অর্থাৎ রিং, আমরা রিংটা নাম শুনে বুঝতে পারি যে কেমন হবে, অর্থাৎ রিং এর মতো একটা সার্কেল, অর্থাৎ এরকম সার্কেল থাকবে, এখানে একটি ডিভাইস, এখানে একটি ডিভাইস, এখানে একটি ডিভাইস, প্রত্যেকটা একটি থেকে আরেকটার সঙ্গে সংযোগ থাকবে, একটি ডিভাইসের সঙ্গে আরেকটা থাকবে, একটির সঙ্গে আরেকটা থাকবে, এরকম অর্থাৎ রিং আকারে থাকবে এবং পরস্পর পরস্পর ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে। এটা হচ্ছে রিং টপোলজি। আমরা প্রত্যেকটা টপোলজির ক্ষেত্রে দেখব, প্রত্যেকটা টপোলজির ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো পড়ব, কারণ এখান থেকে আমাদের খ নাম্বার, বিশেষ করে গ এবং ঘ, এই দুটা প্রশ্নের একটা থাকেই অথবা দুটাও থাকতে পারে, এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখি স্টার টপোলজি, অর্থাৎ স্টার টপোলজিটা কেমন, অর্থাৎ স্টার স্টার নামটা দেওয়া হয়েছে টপোলজির আকৃতি অনুযায়ী, নামগুলো নেওয়া হয়েছে, তাই আমরা নাম দেখেই বুঝতে পারি যে টপোলজিটা কেমন হবে। যেমন স্টার টপোলজি একটি একটি মেন কেন্দ্রীয় ডিভাইস থাকবে, কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে ভিন্ন ভিন্ন ডিভাইস কানেক্ট থাকবে। অর্থাৎ এরকম একটি কেন্দ্রীয় ডিভাইস থাকবে, কেন্দ্রীয় ডিভাইস, এই কেন্দ্রীয় ডিভাইসের সঙ্গে অন্যান্য ডিভাইসগুলো এভাবে সংযোগ থাকবে। আমরা এটাতেও দেখব যে এই ডিভাইসগুলো আমরা যদি এরকম নেটওয়ার্ক ব্যবহার করি বা এরকম টপোলজি ব্যবহার করি, এরকম টপোলজির ক্ষেত্রে আমাদের কি রকম সুবিধা হচ্ছে বা কি রকম অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলো আমরা পড়ব। এগুলো থেকে আমরা তাহলে সৃজনশীল অ্যান্সার করতে পারবো। এবার দেখি ট্রি টপোলজি। এবার ট্রি টপোলজি অর্থাৎ ট্রি, ট্রি মানে কি, ট্রি মানে গাছ, অর্থাৎ টপোলজিটাও এমনই হবে একটি গাছের মতো। যেমন আমরা যদি এরকম ধরি, একটি ডিভাইস পাশাপাশি আরেকটি ডিভাইস, এই দুটা ডিভাইসের সঙ্গে আরেকটি ডিভাইস কানেক্টেড, তারপর এখান থেকে আরেকটি, যেমন গাছের ডালপালা বের হয়, শাখা প্রশাখা বের হয়, এমনই। যেমন এখানে এই ডিভাইসের সঙ্গে আমরা আরেকটি ডিভাইস এখানে কানেক্ট করতে পারি, আবার এখান থেকে এটা আসবে, এখানে আরেকটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারি, অথবা এখান থেকে আরেকটি আসবে, অর্থাৎ এরকম যে একটার সঙ্গে আরেকটা বা দুইটার সঙ্গে একটা, একটা থেকে আরেকটা কানেক্ট হবে, আরেকটা থেকে আরেকটা কানেক্ট হবে, বা একটা থেকে তিনটা কানেক্ট হবে, এরকম। অর্থাৎ গাছের যেমন শাখা প্রশাখা বের হয়, তেমনি একটু গাছ আকৃতি, গাছের শাখা প্রশাখা আকৃতি দেখাবে এই ট্রি টপোলজি। আমরা ট্রি টপোলজির ক্ষেত্রেও একই দেখবো যে আমরা যে ট্রি টপোলজিটা ব্যবহার করব, ট্রি টপোলজির আমরা যদি কোনো এরিয়াতে ট্রি টপোলজি ব্যবহার করি, ট্রি টপোলজির সুবিধা কি অসুবিধা কি, এটা দিয়ে আমরা কি রকম ফ্যাসিলিটিস পেতে পারি, এগুলো দেখবো, এগুলো বিস্তারিত পড়বো।
এবার হচ্ছে মেশ টপোলজি, অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো দেখলাম প্রত্যেকটা নামের সঙ্গে সুন্দর একটা মিল ছিল, কিন্তু এখানে দেখো মেশ টপোলজি, আমরা হয়তো এটা অনেকে বুঝতে পারতেছি না যে মেশ টপোলজিটা আবার কেমন হবে। অর্থাৎ মেশ টপোলজিটা হচ্ছে এমন একটি ডিভাইস অর্থাৎ এটা প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে প্রত্যেকটা ডিভাইসের কানেকশন থাকবে। যতগুলো ডিভাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসের কানেকশন থাকবে। অর্থাৎ মেশ টপোলজি আমরা দেখবো, মেশ টপোলজির যে চিত্র, এখানে দেখবো আমাদের যতগুলো ডিভাইস থাকবে আমাদের একটা নির্দিষ্ট এরিয়াতে, সেই এরিয়াতে প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সঙ্গে একটি সংযোগ মাধ্যমে কানেক্ট থাকবে। তারপরে দেখবো ষষ্ঠতে আমরা দেখবো হাইব্রিড টপোলজি, অর্থাৎ এই তো সাদিক আহমেদ ভাই কমেন্ট করেছে যে গাছের মতো। হ্যাঁ ধন্যবাদ, তোমরা একটু কমেন্ট করবা, রেসপন্স করবা, সাড়া দিবা, তাহলে আমাদের ক্লাস নিতেও ভালো লাগবে। তোমরা চুপচাপ থাকলে তো আমাদের ভালো লাগবে না। তোমরা ক্লাসটাকে শেয়ার দাও, তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও, আর তোমরা কমেন্ট করবা, একটু রেসপন্স করবা। এবার দেখো হাইব্রিড টপোলজিটা হচ্ছে যেমন বাস টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, তিনটা টপোলজির মিশ্রণে, অর্থাৎ তিনটা টপোলজি কানেক্ট থাকবে। যেমন আমরা বাস টপোলজি যেটা দেখলাম, এরকম বাস টপোলজির সঙ্গে এখানে কেন্দ্রীয় আরেকটি টপোলজি নিতে পারি, অর্থাৎ এখানে একটি স্টার টপোলজি আসবে। আবার এখান থেকে আরেকটি ডিভাইস, এটার সঙ্গে আমরা রিং টপোলজি নিতে পারি। অর্থাৎ এরকম হাইব্রিড টপোলজিটা হচ্ছে তিনটা টপোলজির মিশ্রণে, অর্থাৎ কয়েকটা টপোলজি এখানে একসঙ্গে থাকবে। এবার হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ এই ক্লাউড কম্পিউটিং এটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা 2 নাম্বার প্রশ্নের জন্য 99%। অর্থাৎ তোমরা বিগত সালে প্রশ্ন দেখলে দেখবা ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা চাই। 2 নাম্বার প্রশ্নে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা চাই যে ক্লাউড কম্পিউটিংটা কি। ক্লাউড কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার চাহিদা মাত্র ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ সহজভাবে যদি আমরা এটাকে দেখতে যাই, তাহলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গুগলে স্টোরেজ কিনি, বিভিন্ন জায়গা কিনি, আমাদের বিভিন্ন ওয়েবসাইট কিনি, ওয়েব পেজ কিনি। আমরা যে ওয়েবসাইটটা কিনতেছি, এই কেনার একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে। আমরা যে কোয়ালিটির যেরকম অ্যামাউন্টের কিনবো বা যেরকম রেঞ্জের কিনবো, আমরা সেরকমই ব্যবহার করতে পারবো। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদেরকে গুগলে একটা স্টোরেজ কিনতে হয়, একটা হাব কিনতে হয়, সেটাই বলছে ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। আমরা যে স্টোরেজটা ভাড়া নিব, আমাদের যেমন অ্যামাউন্ট দিয়ে ভাড়া নিব, বা আমাদের সেই ভাড়া নেওয়ার যেমন ডেট বা যেমন লিমিট থাকবে, সেই লিমিটের বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। লিমিটের বাইরে যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে আবার ওটা কিনতে হবে। এরকমই অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ক্লাউড কম্পিউটার প্রকারভেদ আছে।
আমরা এই যে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, অর্থাৎ পাবলিকলি আমরা যেটা বুঝতে পারি যে ক্লাউড কম্পিউটিং আমরা ব্যবহার করব, পাবলিকলি যেটা ব্যবহার করি, বা পার্সোনাল প্রাইভেট থাকে যেটা আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি, বা হাইব্রিড টপোলজি, হাইব্রিড ক্লাউড যেটা বৃহৎ আকারে আমরা ব্যবহার করবো, বিশাল আকারে কিনবো। তোমরা এই সংজ্ঞাগুলো একটু দেখবা। আশা করি তোমরা দ্বিতীয় অধ্যায়টা ক্লিয়ার হয়েছে, দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি ধারণা পেয়েছো। তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে 9টি টপিক, গুরুত্বপূর্ণ টপিক আমরা দিয়েছি, এবং প্রত্যেকটা টপিক থেকে তোমাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই টপিকটা গুরুত্ব দিয়ে পড়বা, কারণ তোমাদের 2 নাম্বার টপিক থেকে সিকিউ পাবা 2টা আশা করা যায়, অথবা 2টা না পারলেও 1.5টার মতো পাবা। সেহেতু তোমাদেরকে 2 নাম্বার অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এটাতে তেমন তোমাদের বোঝার তেমন বিষয় নাই। কারণ এই 2 নাম্বার অধ্যায় থেকে সামনে যেগুলো অধ্যায় আসবে তোমাদের জন্য একটু কঠিনই হবে, কারণ তৃতীয় অধ্যায়ে আমাদের কিছু ম্যাথ আছে, চতুর্থ অধ্যায়ে আমাদের HTML আছে। এগুলো এই 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় থেকে তুলনামূলক একটু কঠিন। মূলত আইসিটিতে যারা প্রাইভেট পড়তে চায় বা বিভিন্ন ক্লাস করতে চায় তারা সাধারণত 3 নাম্বার অধ্যায় থেকেই ক্লাস করে, কিন্তু তোমাদের জন্য আমরা এই 1 নাম্বার 2 নাম্বার অধ্যায়টাও অত্যন্ত সহজ করে বুঝিয়ে দিলাম। আমরা এর পরবর্তীতে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসবো তৃতীয় অধ্যায়, অর্থাৎ 3 নাম্বার অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু কঠিন, 1-2 অধ্যায় থেকে একটু কঠিন। এটাতে আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথ করতে হবে। তৃতীয় অধ্যায় পরিচিতি, আজকে তোমাদের শুধু একটু পরিচয় করে দিব অধ্যায়ের সঙ্গে। পরবর্তী ক্লাসে সংখ্যা পদ্ধতি কিভাবে আমরা কাজ করব, বা এই সংখ্যা পদ্ধতি থেকে কোন কোয়ালিটির প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্ন বা বিগত সালের প্রশ্ন নিয়েও তোমাদেরকে দেখাবো, সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। দেখো, তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, অর্থাৎ এই তৃতীয় অধ্যায়ে তোমাদের সংখ্যা পদ্ধতি পড়ানো হবে। এই সংখ্যা পদ্ধতি ক্লাসটাকে আমি 4টি অংশে ভাগ করেছি। প্রথমত, সংখ্যা পদ্ধতি কি, তোমাদেরকে একটু জানতে হবে সংখ্যা পদ্ধতি কি, এবং এর আবিষ্কারের ইতিহাস। এর আবিষ্কারের ইতিহাস থেকে তোমাদের 2টা একটা এমসিকিউ আসতে পারে। এই 2টা থেকে হয়তো সিকিউ না আসতে পারে, কারণ তোমাদের যে ম্যাথ আছে এই অধ্যায়ের ম্যাথ দিতে পারে, বা সিকিউ এর সংখ্যা পদ্ধতি কি এটা ক নাম্বারও দিতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। না আরো আছে। দ্বিতীয়ত সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ যে আমরা সংখ্যা পদ্ধতি পড়ব তোমরা যারা ক্লাস দেখছো তোমরা একটু কমেন্ট করো 3 নাম্বার অধ্যায়টা তোমাদের কেমন লাগে। তোমরা তো 3 নাম্বার অধ্যায় দেখেছো, বা 3 নাম্বার অধ্যায় সম্পর্কে তোমাদের ধারণা আছে। তোমরা একটু দ্রুত কমেন্ট করো, কমেন্টে জানাও তৃতীয় অধ্যায়টা কেমন, তোমাদের কাছে সহজ না কঠিন। তৃতীয় অধ্যায়টা কেমন তোমরা একটু কমেন্টে জানাও। দ্বিতীয়ত তোমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তৃতীয়ত যেটা পড়াবো সংখ্যা পদ্ধতির ভিত্তি বিশ্লেষণ। চতুর্থত সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমাদের এই সংখ্যা পদ্ধতির রূপান্তরটা এটা একটু বিস্তারিত পড়তে হবে, কারণ এক সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা হয় এই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। তোমরা এই ক্লাসটাকে মিস দিবা না। তোমরা তোমাদের যারা ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকেও এই ক্লাসে ইনভাইট করবা। তোমাদের শুধু এই ক্লাসের সাজেশনটা দেখাই দিলাম যে আমরা কিভাবে এই ক্লাসটা আলোচনা করব বা কোন কোন পয়েন্টে আলোচনা করব। সামনে ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। তোমরা যারা আছো তোমরা সামনের দিন ইনশাল্লাহ অবশ্যই থাকবা। সামনের ক্লাসে তোমাদের নোটিশে জানিয়ে দেওয়া হবে।
আর তোমরা ফ্রেন্ডদেরকেও মেনশন করবা, কারণ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয়তো তোমরা ক্লাস না করলে পারবা না বা বুঝতে পারবা না, বা প্রশ্ন কোয়ালিটি বুঝতে পারবা না। 1 নম্বর 2 নম্বর অধ্যায় হয়তো তোমরা বুঝতে পারবা, সহজে নিজে পড়লে অ্যান্সার করতে পারবা, কিন্তু তৃতীয় অধ্যায়টা একটু কঠিন। আশা করি তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসটি করবা। আজকের ক্লাস তোমাদের জন্য এখানে শেষ করে দিচ্ছি। আসলে অনলাইন ক্লাস দীর্ঘক্ষণ বসে থাকাও কষ্টকর তোমাদের জন্য, অনেকক্ষণ হয়ে গেল। তোমরা আশা করি পরবর্তী ক্লাসে সবাই যুক্ত হবে, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদেরকে খাতা কলম সাথে রাখতে হবে। তোমরা নিয়মিত হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সঙ্গে থাকবে, আমাদের ক্লাসগুলো করবে, আমাদের কথার একটু রেসপন্স করবে, কমেন্ট করবে, শেয়ার দিবে, তাহলে আমাদেরকেও ভালো লাগবে, তোমাদের ক্লাস নিতেও ভালো লাগবে। আজকে এখানে শেষ করতেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।